দর্শক, জুলাই বিপ্লবের বর্ষপূর্তি চলছে, আর এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের নিউজ ফ্ল্যাশ ৭ পর্দায় আজকে উপস্থিত আছেন একজন জুলাই বিপ্লবের সৈনিক। আমরা এখন তার সঙ্গে পরিচিত হব। আব্দুল আল মামুন, আপনাকে শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম নিউজ ফ্ল্যাশ ৭১কে আমাকে তাদের স্টুডিওতে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এখন বর্তমানে কি করছেন? আমি একজন শিক্ষার্থী, পড়াশোনা করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। আপনারা যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আপনি কোন আশায় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? ১৭ বৎসরের ফ্যাসিবাদী শাসনামল, এই ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে গোটা বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল, সকল প্রতিষ্ঠানের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। অত্যাচার, ভয় এবং নিপীড়নের শাসন এবং শোষণ চলছিল ১৭ বৎসর ধরে। তো এই ১৭ বৎসরের ভয় এবং এই দুঃশাসনকে আমাদের গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা, আমাদের বীর শহীদ আবু সাঈদ তার বুক চিতিয়ে দিয়ে এই ভয় এবং দুঃশাসনকে ছিন্ন করেছে। ঠিক সেভাবে সহস্রাধিক আত্মদানের মধ্য দিয়ে এবং ৩০,০০০ আমাদের ভাইদের অঙ্গহানি, গুরুতর আহত, তাদের রক্তের বিনিময়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের বিজয় অর্জন করতে পেরেছি। আপনি কোন জেলা থেকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? আমি রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে ছিলাম। আচ্ছা, তাহলে তো আপনি আবু সাঈদকে দেখার কথা, আপনি কি দেখেছিলেন? হ্যাঁ, আবু সাঈদ আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথেই আন্দোলন করেছি এবং আবু সাঈদ যেদিন শাহাদাত বরণ করে সেদিন আমিও সেই একই স্থানে আহত হই। আপনি যদি আমাদের একটু বলতেন আপনার জুলাই অভ্যুত্থানে আপনার ভূমিকাটা কি ছিল? জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, সেটাতে আমি যুক্ত হই ১৩ই জুলাই। এটা গণতন্ত্র মঞ্চের একটা প্রতিবাদ মানববন্ধন ছিল রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে। সেদিন থেকে আমার প্রথম যুক্ত হওয়া। তারপর ১৫ জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়, সেই হামলার প্রতিবাদে আমরা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ করার জন্য সেখানে সমবেত হওয়ার পর ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে। সেদিন আবু সাঈদের উপরেও হামলা হয় এবং সেদিনই তারা প্ল্যান করে যে তারা রংপুরে ছাত্র এবং জনতার উপরে তারা কিলিং মিশন পরিচালনা করবে। তাদের কিলিং মিশনের মধ্যে অনেকেই থাকে, কিন্তু পরবর্তীতে ১৬ই জুলাই আবার এর প্রতিবাদে আন্দোলন শুরু হয়। প্রথমত রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবং রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে এগিয়ে আসা শুরু করে। রংপুর পুলিশ লাইন্স মোড়ে পুলিশ সেই কমলমতি শিক্ষার্থীদের উপরে বেধড়কভাবে হামলা চালায়, নির্লজ্জ হামলা চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তাদের উদ্দেশ্য ছিল যে এই আন্দোলনকে দমন করা। তাদেরকে যখন ছত্রভঙ্গ করে তার কিছুক্ষণ পরেই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউশন সহ প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরও ব্যাপক পরিমাণে সমবেত হয়ে তারা রংপুর প্রেস ক্লাবে তারা একত্রিত হয়ে তারা কারমাইকেল কলেজের দিকে যাত্রা শুরু করে। একসাথে বিপুল পরিমাণে ছাত্র এবং জনতা সেদিন সমবেত হয়েছিল প্রতিবাদ জানানোর জন্য। যখন কারমাইকেল কলেজ লালবাগে ছাত্রদের মিছিলটি এগিয়ে যায়, আমি লালবাগে যুক্ত হওয়ার পরে সেখান থেকে আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী, কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এই মিছিলের সাথে যুক্ত হয়ে আমাদের কাছে নিউজ আসে যে আমাদের কিছু সাধারণ শিক্ষার্থীদেরকে, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদেরকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আটকে রেখে নির্যাতন করছিল। তো আমরা সকলেই মিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা শুরু করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটে প্রথমে আমাদের মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়। আমাদের মিছিলটি অনেক বড় হওয়ার কারণে
পুলিশ বাধা দিয়ে আমাদেরকে থামাতে পারেনি। মিছিলটি এগিয়ে যায় 1 নম্বর গেটের, সেখানে 1 নম্বর গেটের সামনে গিয়ে সকলেই রাস্তার মধ্যে বসে পড়ে এবং মিছিলে স্লোগানে দাবি জানাতে থাকে যে যাদেরকে ভিতরে আটকে রাখা হয়েছে তাদেরকে যেন দ্রুত বের করে দেওয়া হয়। কিন্তু পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটটি তালা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ছাত্রদের ওপর চড়াও হয়। একটা পর্যায়ে গিয়ে ছাত্রদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হওয়ার কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার সময় পুলিশ ছাত্রদের ওপরে বেধড়ক লাঠিচার্জ শুরু করে। প্রথমে লাঠিচার্জের একটা পর্যায়ে পুলিশ আতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ চতুর্দিক থেকে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছিল, শিক্ষার্থীদের হাতে তো কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা গুলি খেয়ে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছিল। আমাদের কিছু সহযোদ্ধারা প্রতিবাদ জানাচ্ছিল, রাস্তার পাথর কুড়িয়ে পাথর দিয়ে ঢিল ছোড়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করছিল। যারা নেতৃত্ব দিচ্ছিল তারা পুলিশকে বারবার আমরা মাইকের মাধ্যমে বলছিলাম যে আপনারা আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালাবেন না, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করবেন না। কিন্তু সেদিন আমরা পুলিশের নির্লজ্জ ভূমিকা দেখেছি যে পুলিশ নির্বিচারে সেদিন আমাদের শত শত ভাইদেরকে আহত করেছিল। সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে রক্তাক্ত করেছিল, রক্তে রঞ্জিত করেছিল পার্কের মোড়ের রাজপথ। সাথে যুক্ত ছিল ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীরা, সরাসরি তারা গুলি চালিয়েছে। সাথে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয়ের কতিপয় প্রশাসন, সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারেরা। পরবর্তীতে তারা আমাদের অসংখ্য ভাইদেরকে আহত করে। ঠিক সে সময় এই যে 17 বৎসরের যে ভয়ের যে শাসন ছিল, সেই ভয়ের শাসনকে আবু সাঈদ বুক চিতিয়ে দিয়ে এই ভয়ের শাসনকে ছিন্ন করেছিল। সেদিন আপনারা সকলেই দেখেছেন যে আবু সাঈদ একটি প্রতীকী ভাবে দাঁড়িয়েছিল, দুহাত উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেদিন পুলিশ তাকে খুব কাছ থেকে পুলিশ নির্মমভাবে গুলি করে তাকে সেখানে হত্যা করে। এই হত্যার পরেই এই আন্দোলন আরো বেগবান হয়ে যায়। রংপুরের সহ সারা দেশের ছাত্র জনতা এই হত্যার প্রতিবাদ জানায়। ঠিক তখনই এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার নির্লজ্জভাবে সরাসরি গুলির নির্দেশ দেয় এবং গুলি করে 19 তারিখে আরও রংপুরে আমাদের অসংখ্য ভাইদেরকে গুলি করে হত্যা করে। এবং বিভিন্ন প্রকার এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার তারা নাটক তৈরি করে। যেমন আপনারা দেখেছেন যে শোক দিবস ঘোষণা করে আমাদের ভাইদেরকে হাসিনাই নিজে গুলি করে, তার নির্দেশে গুলি করে হত্যা করে তারা যখন কালো পতাকা দিয়ে শোক পালনের তারা ঘোষণা দেয়, ঠিক তখন ছাত্র জনতা আবার সেটাকে প্রত্যাখ্যান করে রক্তে রঞ্জিত প্রোফাইল, ফেসবুকের সকলের প্রোফাইল লাল করে। এইভাবেই এই আন্দোলন তুমুলভাবে চলতে থাকে। সকলেই যখন এই প্রতিবাদ প্রতিরোধ চতুর্দিক থেকে গড়ে ওঠে, তখন হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় সুনিশ্চিত হয়। আপনাদের এই আন্দোলনের কৌশলটা কেমন ছিল, আর এটা কি কোনো পরিকল্পিত আন্দোলন ছিল? পরিকল্পনা কৌশল আমাদেরকে তো অবশ্যই নির্ধারণ করতে হয়েছে, যেহেতু এটা একটা 17 বৎসরের একটা ফ্যাসিস্টের শাসন ছিল। এই ফ্যাসিবাদের ওপর সকলেরই ক্ষোভ ছিল, কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। তো আমাদেরকে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময় যে আমাদের দাবি দফাগুলো মেনে নেওয়ার মতো নাটক করা হয়েছে, ইন্টারনেট শাটডাউন বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক সে সময় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সে সময় খুব
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয়েছে। কারণ আমরা জানি যে ফ্যাসিস্ট খুনি হাসিনা যা বলে ঠিক তার বিপরীতটা তিনি করতেন। তো আমাদের আসলে পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমাদের হচ্ছে এই আন্দোলনের চূড়ান্ত বিজয়ী আমাদের একমাত্র রাস্তা ছিল। তো সেই জায়গা থেকেই আমাদের হচ্ছে 9 দফা ঘোষণা হয়। পরবর্তীতে খুব যুগোপযোগী সময়ে আমাদের 1 দফা ঘোষণা করা হয়, এবং 1 দফা ঘোষণার মধ্যে দিয়েই খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই এই ফ্যাসিবাদী দুঃশাসনের পালিয়ে যেতে বাধ্য হয় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয়ী হয়। এই আন্দোলনটা তো ছাত্রদের একটা আন্দোলন ছিল, কিভাবে এই আন্দোলনটা 9 দফা থেকে 1 দফায় গেল? ফ্যাসিস্ট হাসিনা যখন বিভিন্নভাবে নাটকগুলো করছিল যে তারা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনটা তো প্রথমে কোটা বিরোধী ছিল, যখন এগুলো মেনে নেওয়ার তালবাহানা করছিল, হ্যাঁ, আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করে, আমাদের অসংখ্য ভাইদের অঙ্গহানি করে, পঙ্গুত্ব করে, তখন আসলেও আমাদের রক্ত মারিয়ে কোনো সমঝোতার কোনো পথ ছিল না। না হলে সেটা এই সহস্রাধিক শহীদের সাথে বিশ্বাসঘাতকতা হতো। তখন আমাদের একটাই লক্ষ্য ছিল যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে হটিয়ে দিতে হবে, হটিয়ে দিয়ে আমাদের এই দুঃশাসনকে বিদায় করে আমাদের বিজয় অর্জন করতে হবে, এবং পরবর্তীতে দেখেছেন আপনারা সেটাই হয়েছে। এই জুলাই আগস্টে তো আপনি অংশগ্রহণ করেছিলেন, আপনার কি কোনো ভয়াবহ স্মৃতি আছে এই আন্দোলন নিয়ে? প্রতিটা মুহূর্তই ভয়াবহ ছিল, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য আমাদের অনুপ্রেরণা ছিল। আমাদের প্রতিটা মুহূর্তই আমাদের মনে হয়েছে যে আমাদের এই আন্দোলনে বিজয় অর্জন করতেই হবে। আমার চোখের সামনে আবু সাইদ মারা গেছে, আমার চোখের সামনে আরও 6 জনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি দেখেছি তাদের রক্তগুলো, অর্থাৎ ট্যাপের পানি ছেড়ে দিলে যেভাবে ট্যাপের পানিগুলো পড়ে, ঠিক আমি দেখেছি রংপুরে আমাদের ভাইদের বুক দিয়ে গুলি করার পরে সেভাবে রক্তগুলো ঝরেছে। আমরা দেখেছি হাসপাতালের ভয়াবহ চিত্র। হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারিনি। আমরা চিকিৎসা নিতে গেলে পুলিশি গ্রেপ্তারের ভয় ছিল। আমার সাথে আমার বন্ধু ইমরান নামে একজন আমার বন্ধু ছিল, সে তার চোখে গুলিবিদ্ধ হয়েছিল, সে ভালোভাবে চিকিৎসা নিতে পারেনি, তাকে পালিয়ে পালিয়ে চিকিৎসা গ্রহণ করতে হয়। আমার বন্ধু শহীদ তাহির জামান প্রিয়, তার জানাজায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি, আমাদেরকে খুব পালিয়ে পালিয়ে জানাজায় অংশ নিতে হয়। আসলে এই দিনগুলো খুবই ভয়াবহ ছিল। এই দিনগুলোর কথা মনে হলে আমি ট্রমাটাইজ হয়ে যাই। এই দিনগুলোর কথা, এই বিভৎস সময়ের কথা মনে হইলে আসলেও নিজেকে স্থির করাটা খুবই কঠিন হয়ে যায়। আমরা আবু সাইদের জানাজা করতে চেয়েছিলাম, যেখানে আবু সাইদ শাহাদাত বরণ করেছে, আমাদেরকে তার জানাজা করতে দেওয়া হয়নি। তো সেই দিনগুলো খুবই ভয়াবহ ছিল, খুবই বিভৎস ছিল। যেদিন শাহাদাত বরণ করে সেদিন আমিও টিয়ার শেল এবং ছররা বুলেট আমার ঘাড়ে লাগে এবং শরীরে বিভিন্ন জায়গাতে লাগে। আমি সেদিন আহত হয়েছিলাম, আমি সেদিন মাইর খেয়েছিলাম ছাত্রলীগের হাতে, আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে পিটিয়েছিল আমাকে। এবং এই ঘটনাগুলো আমাদের প্রতিনিয়তই জুলাই আগস্টে আমাদের প্রতিনিয়তই ফেস করতে হয়েছে। বাসা থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয়েছিল? বাসা থেকে বাসার লোকজন আমাদের আসলেও বাসার লোকজন সবসময় চাইতো যে আমরা যেন নিরাপদে থাকি, বাসায় চলে যেতে বলতো, সবসময় তারা চিন্তা করতো। হ্যাঁ, কিন্তু আমি আসলে ওই সময় বাসাকে স্কিপ করতাম, বাসাকে জানাইতাম না যে আমি আন্দোলনের মধ্যে এভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। একটা পর্যায়ে যখন আমি আহত হই, ফেসবুকে যখন এগুলো ছবি টবি যায়, তখন আমার বাসার বাবা মা বা আত্মীয় স্বজন সবাই দেখে, হ্যাঁ, তখন তারা স্বাভাবিকভাবেই বাধা দেয়নি। তখন তারা বলেছে যে ঠিক আছে, আন্দোলন চালিয়ে যাও। হ্যাঁ, এভাবে তারা অনুমতি দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের তো বছর পূর্তি হলো, এখন এখানে যে আপনারা অনেক মানুষ আত্মত্যাগ করলো, এটার কোনো আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের? এটা কতটুকু বাস্তবায়িত হয়েছে এই আন্দোলনটা? অবশ্যই জুলাই গণ অভ্যুত্থান তো একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়।
কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে এখন তো জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়ে গেল, কিন্তু আমরা বর্ষপূর্তি হয় আমি যেমন আনন্দিত বিজয় অর্জিত হয়, ঠিক তেমনই ব্যথিত যে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানের, সে আকাঙ্ক্ষা আমরা কোনোটারই বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা খুবই হতাশ হয়েছি এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা বাস্তবায়ন এই এন্টিরিম সরকার করতে পারেনি। এটা এন্টিরিম সরকারের করা কোনো বিষয় ছিল না। জুলাই গণ অভ্যুত্থানে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিল, যারা নিজেদের অঙ্গহানি হলো, যাদের গুরুতর আহত হয়ে এখন পর্যন্ত যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না, তাদের এখন পর্যন্ত পুনর্বাসন হয়নি। জুলাইয়ের যে সনদটি হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত এই সরকার জুলাইয়ের সনদটি পর্যন্ত ঘোষণা করেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই হতাশ। আমরা চাই, আমরা প্রত্যাশা করি এই 1 বছর পূর্তি হলো, জুলাই আগস্টেই যেন জুলাই প্রক্লেমেশনটি ঘোষণা করা হয়, এবং আমরা চাচ্ছি যে আহত এবং শহীদ পরিবারদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের সুচিকিৎসা যেন নিশ্চিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পরে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু যে বিভিন্ন দপ্তরগুলো আছে, সচিবালয় আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান আছে, সেখানে কিন্তু ফ্যাসিবাদের দালালেরা বসেই আছে। যে রাজনৈতিক দলগুলোর সকলেরই ঐক্যমতের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল, আমরা অভ্যুত্থানের পরে দেখেছি যে ভিন্ন মত, ভিন্ন পথের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জুলাইয়ের যে মূল উদ্দেশ্য ছিল, যারা জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, যারা নিজেদের শরীরের অঙ্গহানি হয়েছে, যারা রক্তাক্ত হয়েছে, তাদেরকে তারা ভুলে গিয়েছে। আমরা এটা প্রত্যাশা করিনি। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছে তাদের পুনর্বাসনের, তাদের চিকিৎসার ব্যাপারে এই সরকারের আমরা শুধু কথাই শুনেছি, দৃশ্যমান কোনো কিছু আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা আহ্বান জানাচ্ছি যেন এই জুলাই আগস্ট মাসেই সকল আহত এবং শহীদ পরিবারকে যেন পুনর্বাসন করা হয়, তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয় এবং জুলাই প্রক্লেমেশন ঘোষণা করা হয়। জুলাই যোদ্ধা হিসেবে আপনি কোনটাকে আগে চাচ্ছেন, সংস্কার নাকি নির্বাচন? অবশ্যই এই মুহূর্তে সংস্কার প্রয়োজন। এই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা দেখেছি যে আমাদের যে বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রয়োজনীয়তা ছিল, আমরা জুলাই গণঅভ্যুত্থানেও দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কিছুর বাস্তবায়ন পাইনি। অবশ্যই সকল রাজনৈতিক দলের উচিত হবে আগে দেশটাকে গড়ে তোলা, আগে সাজানো। অবশ্যই সংস্কার দরকার। এখনো আহত শহীদদের রক্তের দাগ শুকাইল না, আর আপনারা সকলেই ব্যস্ত হয়ে গেছেন নির্বাচন নিয়ে। আমরা মনে করি যে আগে শহীদ এবং আহতদের এবং সংস্কারটি পুরোপুরি হোক, জুলাই প্রক্লেমেশন হোক। অবশ্যই নির্বাচন প্রয়োজন আছে, নির্বাচন সময় মতোই নির্বাচন হবে। নতুন বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী বিভিন্ন শক্তি রয়েছে, তাদেরকে যে আবার বসানোর যে পায়তারাটা চলছে, এটা আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটা দিক আমরা যদি দেখি যে দলে না আসা পর্যন্ত বা ক্ষমতায় না আসার আগেই যে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম দেখা যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা এক কথায় বলা যায় যে ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। ৭১ এবং ২৪ একই সূত্রে গাথা। অতএব স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান আমাদের বাংলায় হবে না, বাংলাদেশে হবে না। এবং সাথে কোনো চাঁদাবাজদের, কোনো নব্য ফ্যাসিস্ট হাসিনাদেরকেও, যারা হাসিনা হয়ে উঠতে চায়, তাদেরকেও আমরা ক্ষমতায় যেতে দিব না এবং এটা ভাবার কখনো সুযোগ নেই। এর জন্য প্রয়োজনে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ব, এর জন্য প্রয়োজনে আবার রক্ত দিব, আবার জীবন দিব, কিন্তু আমরা কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার আর কাউকে নতুন করে হয়ে উঠতে দিব না। এই যে রাজনৈতিক অবস্থাটা এখন বিরাজ করছে, এইটাকে কিভাবে গণতন্ত্রে নেওয়া যায়, এটা আপনার কি মনে হয়? মেইনলি বৈষম্যহীন
বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এই আন্দোলনে ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, মজুর, সাংবাদিক, পেশাজীবী সকলের অংশগ্রহণ ছিল। সকলের অংশগ্রহণের ভিত্তিতেই এই আন্দোলনের বিজয় হয়। আমরা প্রত্যাশা করি বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, এখনো সুযোগ আছে এবং সেটা করতে হবে। এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সনদটি হবে, এই সনদের মধ্যে এই বৈষম্যগুলো দূর হবে, এটা সুস্পষ্ট থাকবে এবং সেটা সংবিধানে উল্লেখিত হবে। গণতন্ত্র মানে হলো সকল দলের অংশগ্রহণ। এখন আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশে আপনি জুলাই যোদ্ধা হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ গত 17 বছর মানুষের উপর কিভাবে শোষণ, নির্যাতন এবং অন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিল। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের সহস্রাধিক ভাইকে গুলি করে হত্যা করেছে এবং প্রায় 30,000-এর ঊর্ধ্বে আমাদের ভাই এবং বোনদেরকে বিভিন্নভাবে পঙ্গু করে দিয়েছে, অঙ্গহানি করেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। এই ফ্যাসিস্টের দল আওয়ামী লীগ এখন পর্যন্ত তো বাংলাদেশের কাছে ক্ষমাও চায়নি। এই ফ্যাসিস্টের দলকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না, করতে দেওয়া হবে না তাদেরকে। আমরা তাদেরকে প্রতিহত করবই। এটা কেউ যদি এটার চেষ্টাও করে যে তাদেরকে রিফর্ম করবে, এর আমরা কখনোই সুযোগ দিব না, এই সুযোগ দিব না। আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার কখনো সুযোগ দিব না। বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি দেখছেন, আপনারা যে চেতনায় আন্দোলনটা করলেন, সেই চেতনার দিকে যদি আমরা দেখতে যাই যে এক ফ্যাসিবাদ চলে গেছে, অনেকেই বলছে যে না, এখনো অনেক ফ্যাসিবাদ রয়ে গেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার তৈরি করা যে দোসররা যারা বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন সচিবালয়ে বসে আছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছে, তারা তো পালায় নেই। তারা দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করছে। তাদের কারণে জুলাই প্রক্লেমেশন হচ্ছে না। আমরা মনে করি তাদের কারণে আহতদের চিকিৎসা হচ্ছে না, তাদের কারণে শহীদদের পুনর্বাসন হচ্ছে না, আহতদের পুনর্বাসন হচ্ছে না। এই সরকার আমাদের রক্তের সরকার, আমাদের রক্তের উপর দিয়ে সে ক্ষমতায় বসেছেন। অতএব এই সরকারের উচিত হবে যে এই যে ফ্যাসিস্টের পালিয়ে যাওয়ার পর রেখে যাওয়া যে ফ্যাসিস্টগুলো আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। অপসারণ করে এই যে সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং নির্বাচন দিয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং তাদের কাছেও প্রত্যাশা থাকবে যে বাংলাদেশকে যেন বৈষম্যহীনভাবে স্বাধীনতার চেতনায় এবং জুলাইয়ের চেতনায় যেন বাংলাদেশ এগিয়ে যায়। এটাই আমার প্রত্যাশা থাকবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন জুলাই বিপ্লবী যোদ্ধা আব্দুল্লাহ আল মাসুদের কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ 71-কে, আর সাথে আজকের অনুষ্ঠানের প্রেজেন্টার সাদিয়া, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শক যারা সকলেই এই অনুষ্ঠানটি দেখবেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।